আরে ধুর, বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। চান বা না চান, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। আমার এই শার্টটাই আব্বুর ছিল না, এটাই বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের ঘরে যদি একটি 6 বছরের শিশু থাকে তাহলে তার সাথে আপনারা কেমন আচরণ করেন? নিশ্চয়ই ভয় পাবে ভেবে তার সামনে উচ্চস্বরে কথা বলেন না, আর সেই শিশুটা গ্রেপ্তার হওয়ার কথা তো কল্পনায়ও ভাবেন না। তবে আপনারা আশ্চর্য হবেন, মাত্র 6 বছর বয়সে গ্রেপ্তার হয়েছিলেন জনাব তারেক রহমান, তাও কোনো সুশৃঙ্খল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নয়। যুদ্ধকালীন সময়ে উগ্র নির্দয় পাক সেনার হাতে 6 বছর বয়সে তারেক রহমান, তার ছোট ভাই আরাফাত রহমান কুকু এবং বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হন। চারদিকে যুদ্ধের ভয়াবহ বিভীষিকাময় জীবন, এমন এক পরিস্থিতির মধ্যেও মৃত্যুর ভয় ছিল না 6 বছরের ছোট্ট শিশু তারেক রহমানের। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাক বাহিনীর হাতে মা এবং ছোট ভাইকে নিয়ে বন্দী ছিলেন তারেক রহমান। জনাব তারেক রহমান এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার কাছে ভয় বলতে কিছু নেই। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া তারেক রহমান ছোট থেকে নিজেকে ধৈর্য, সাহস আর বুদ্ধিমত্তার প্রমাণ দিয়ে বেড়ে উঠেছেন। দেশ স্বাধীন হওয়ার পর 1981 সালে বাবা জিয়াউর রহমানকে হারান তারেক রহমান। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। 16 বছর বয়সে একজন কিশোর বাবাকে হারিয়ে মা এবং ছোট ভাইকে নিয়ে নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাবার তৈরি করা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বভার গ্রহণ করেন মা বেগম খালেদা জিয়া। তখন 16 বছরের কিশোর তারেক রহমান ধীরে ধীরে বড় হতে থাকে। বাংলাদেশের অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীদের ছেলেমেয়েরা যখন বিদেশে গিয়ে লেখাপড়া করে, তখন তারেক রহমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করেন। পাশাপাশি মায়ের সাথে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডও সময় দিতে থাকেন। 1986 সালে প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচার এরশাদ সরকার বেগম জিয়াকে কণ্ঠরোধ করতে মায়ের সাথে তারেক রহমানকেও গৃহবন্দী করে রেখেছিলেন। পরবর্তীতে বেগম জিয়া যখন আন্ডারগ্রাউন্ডে ছিল, তখন তারেক রহমান দলের অন্যান্য নেতাদের কাছে খালেদা জিয়ার বার্তা অত্যন্ত গোপনীয়তার সাথে পৌঁছে দেন। এভাবে দলের সাথে সময় দিতে দিতে একটা সময় 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন তারেক রহমান। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার 5টি আসনের প্রচারণা এবং সমন্বয়কের দায়িত্ব নেন তারেক রহমান। সেই সময় নির্বাচনের সবগুলো আসনেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। এরপর 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত দ্বিতীয়বারের মতো বিএনপি ক্ষমতাকালীন তারেক রহমান সারা দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বিএনপি তৃণমূল তরুণ নেতাকর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও মানুষকে উদ্বুদ্ধ করেন। সেই সব কার্যক্রমের মধ্যে শিশু শিক্ষা, মায়ের স্বাস্থ্য, যৌতুকবিহীন বিয়ে, এতিম বিয়ে, শিশুশ্রম রোধ ছিল উল্লেখযোগ্য। এছাড়া অবিবাহিতদের যৌতুক বিরোধী শপথ পাঠ করিয়েছিলেন জনাব তারেক রহমান। বরিশাল জেলায় যখন সমাবেশ হয়, তখন উনি সমাবেশ থেকে মঞ্চে সবাইকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন, যৌতুকবিহীন কে কে বিয়ে করতে চান? সাংবাদিকদের টেবিল থেকে আমিও দাঁড়িয়েছিলাম সবার সঙ্গে। আমি ওনার কথা রেখেছি, যৌতুকবিহীন বিয়ে করেছি। তবে 2007 সালে 11 সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ব্যাপক বিপর্যয়ে পড়ে শহীদ জিয়াউর রহমানের পরিবার। 18 বছর আগে 11 তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 7 মার্চ দুর্নীতির মিথ্যা অভিযোগ দিয়ে জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে আরও 13টি মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে চালানো হয় শারীরিক নির্যাতন। সেই সময় জনাব তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার শারীরিক নির্যাতনের বিষয়গুলো ফুটে ওঠে। আমি ওনার শরীরে যে অবস্থা দেখতে পাই, ওনাকে যে অনেক নির্যাতন করা হয়েছিল, সেটা আমি আর শরীরের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে তাকে অনেক নির্যাতন করা হয়েছিল। এরপর জনাব তারেক রহমানের আইনজীবীরা আদালতে অভিযোগ করেন জিজ্ঞাসাবাদের নামে তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তবে আদালত প্রথমে শারীরিক নির্যাতনের বিষয়টি বিশ্বাস করেনি, তাই তারেক রহমানের শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় আদালত। তখন চিকিৎসকদের একটি দল জনাব তারেক রহমানের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক নির্যাতনের বিষয়টি প্রমাণ পায়। শারীরিক নির্যাতনের বিষয়টি প্রমাণ হওয়ার পর তারেক রহমানের আইনজীবীরা আর রিমান্ড না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেন। লাগাতার রিমান্ডে তারেক রহমানের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক পর্যায়ে তারেক রহমান নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারছিলেন না। তখন তাকে পিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে আদালতে নিয়ে আসা হয় এবং এজলাসে স্ট্রেচারে করে উপস্থিত হন। ওনার যে কোমরের সমস্যা, ওনার যে শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ঝাঁকি লাগলে উনি চিৎকার করতেছিল,
আর একদম কন্টিনিউ ওনার চোখ দিয়ে পানি পড়তে, মানে কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছিল, সে কিন্তু বসতে পারে নাই, সে কিন্তু শুয়েছিল কন্টিনিউ সময়, চোখ দিয়ে পানি পড়তেছে। আর যে অনেক খারাপ শরীরটা, সেটা ওই দিন আমরা নিজেরা যারা ছিলাম দলের নেতাকর্মী সবাই দেখেছি যে তাকে কি পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তারেক রহমানের অবস্থা এতটাই খারাপ হয়, তাকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 18 মাস নানা নির্যাতন নিপীড়নের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জনাব তারেক রহমানকে জামিন দেওয়া হয়। তারেক রহমানকে জামিনের 8 দিন পর 2008 সালের 11 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হয়। তখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেন, আর সেদিন রাতেই তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। সেই যে 2008 সালে 11 সেপ্টেম্বর রাতে দেশ ছেড়ে গেছেন, গত 18 বছর আর দেশে ফিরতে পারেননি তারেক রহমান। সময় তিনি গিয়েছিলেন, সেই সময় তো তাকে জোর করেই পাঠানো হয়েছিল, আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল। তাকে আমি বলবো যে অস্ত্র হিসাবে ব্যবহার করে খালেদা জিয়ার উপর একটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল ওই সময়ের সেনা নেতৃত্ব। তারেক রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মাত্র 6 বছর বয়সে মায়ের সাথে পাকিস্তানি সেনাদের হাতে প্রথমবার গ্রেপ্তার হন। কিশোর বয়সে বাবা শহীদ জিয়াউর রহমানকে হারান। এরপর বাবার তৈরি করা রাজনৈতিক দলে মা খালেদা জিয়ার সঙ্গী হয়ে কিশোর বয়স থেকে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান। সেই সময় ধীরে ধীরে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছিলেন তারেক রহমান। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে মেয়ে সবাইকে বিদেশে লেখাপড়া করালেও জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রমাণ দিয়েছেন। দর্শক, শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান কারা কারা, এবং দেখতে চান না কারা কারা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।